দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। দিল্লিকে চিঠি এই শিরোনামে আজ আমরা কথা বলবো। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে সরাসরি দুজন অতিথি উপস্থিত আছেন। আমরা তাদেরকে পরিচয় করাই। প্রথমে মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আমার সঙ্গে আছেন আকরাম হোসেন সিএফ, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটি এবং ডাকসু নেতাও। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনা একটু যাই। আমরা দেখেছি যে গত দুদিন আগে আসলে গতকাল দিল্লিকে চিঠি পাঠিয়েছে, অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত চেয়ে, এবং সেই চিঠি আজকে পৌঁছেছে এবং দিল্লির চিঠির অপেক্ষায় আছে ঢাকা। অর্থাৎ আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার একটি বিচার প্রক্রিয়া রয়েছে এবং সেখানে গুম খুন সহ গত 15 বছরের যেই গুম খুনের যে ঘটনাগুলো রয়েছে সেগুলোর কারণে আসলে সেক্ষেত্রে আসলে এই ট্রাইব্যুনালে অভিযুক্ত সাবেক এই প্রধানমন্ত্রী তার বিচার কি শেষ পর্যন্ত হবে বলে মনে করেন? আমি জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসতে চাই শুরুতে। এই কঠিন প্রশ্ন করেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। মানে তাকে আমরা ফেরত পাবো কিনা বা সে বিচার প্রক্রিয়ায় গিয়ে কত সম্ভব হবে? প্রশ্ন দুটা, তাকে ফেরত পাওয়া আবার তার ফেরত আসা। একদিকে বলা হচ্ছে তাকে ফেরত আনা হবে, তো ফেরত আনা হবে কিভাবে? ভারতের কাছ থেকে, সেটা কূটনৈতিকভাবে, অর্থাৎ তাকে আমরা ফেরত আনব। আবার বিপরীত দিকে তার কথা হচ্ছে তিনি চলে আসবেন, চট করে তিনি চলে আসবেন। তার দলের লোকেরাও কিন্তু সেটা আশা করে, আবার বিএনপির লোকেরা আশা করে তাকে ধরে নিয়ে আসা হবে। এই আশা দুটার মধ্যে কিন্তু একটা সংঘর্ষ আছে, ব্যাপক সংঘর্ষ, ধরে আনা আর নিজেই চলে আসা। আসলে বিষয়টা যতটা না রাজনৈতিক তার চেয়ে আরও বেশি কূটনৈতিক। ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আমরা বলে থাকি বিভিন্ন সময়, সেটা কূটনৈতিক ভাষা, কিন্তু বাস্তবে হচ্ছে ভারতের সাথে এখানে সম্পর্কটা ছিল আওয়ামী লীগের, অথবা ভারতের সাথে সম্পর্কটা ছিল শেখ হাসিনার। ভারতের আবার কংগ্রেস অথবা বিজেপি নয়, ভারতের সর্বদলীয়ভাবেই তারা শেখ হাসিনাকে অত্যন্ত অউন করেন, তার পক্ষাবলম্বন করেন। সেটা কোনো ধারণার কথা নয়, সেটা প্রমাণিত। আবার সাবেক এই প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন, খুব সিরিয়াসলি বলেছেন, যেটা যে ভারতকে তিনি যা দিয়েছেন ভারত আজীবন সেটা মনে রাখতে হবে। তার এই আশা বা উচ্চাশারও একটা বাস্তবতা আছে। এর মধ্যে আমরা যেটা দেখেছি যে তিনি যখন আশ্রয়ের প্রশ্ন ছিল তিনি ভারতে আশ্রয় পেয়েছেন। আবার 1981 সালে তিনি ভারত থেকে বাংলাদেশে এসেছেন, অর্থাৎ ভারতের সাথে তাদের গাঁথনিটা অত্যন্ত পারিবারিক পর্যায়ে, শুধু রাজনৈতিক পর্যায়ে না, কূটনৈতিক পর্যায়ে না, পারিবারিক পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে। তো এরকম একটা অবস্থায় বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে, বাংলাদেশের দুজন মন্ত্রী গতকালও আজও উচ্চাশা ব্যক্ত করেছেন যে ওখান থেকে তারা আনতে পারবেন তাকে। তো এরকম অবস্থায় আমাদের অপেক্ষা করে দেখতে হবে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক সম্পর্কটা কোন দিকে যায়। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক রাখতেই হবে, ভারতেরও বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতেই হবে। এই ক্ষেত্রে কারোই কাউকে বিদায় করা বা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ভৌগোলিকভাবে তো সুযোগ নেই, আমাদের পাশে ভারত ভারতে থাকবে, অন্য কোনো দেশকে ওখানে আনা যাবে না। বা আমরা যে জায়গায় আছি, ভারতও ইচ্ছে করলে বাংলাদেশকে এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার থেকে অন্য কোনো একটা দেশকে এনে এখানে দিয়ে যেতে পারবে না। আবার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তিনি বলেছেন যে ইন্টারপোলের মাধ্যমে যে রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারির বিষয়ে তারা আবেদন করেছেন, সেটি পুলিশের মাধ্যমে একটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। মানে আসামিকে ফেরত আনার যে প্রক্রিয়া, সেটি যদি ভারত ফেরত না দেয় সেভাবেও কি ফেরত আনা সম্ভব? বাস্তবতা বলছে সম্ভব নয়। আচ্ছা, আবার ভারত চাইলে দিতেও পারে। আবার আমরাও ভারতকে দিয়েছি বিভিন্ন সময়, উলফা নেতাকে আমরা দিয়েছি, আরও হিডেনও কাউকে কাউকে দিয়েছি, তারাও দিয়েছে। হয়তো বা কোনোটা স্বীকার করা হয়নি, নাটকীয়তার মধ্য দিয়ে দিয়েছে। আপনার বোধ মনে থাকার কথা, 15 আগস্ট হত্যাকাণ্ডের একজন আসামিকে পাওয়া গেছে গাবতলী টার্মিনালে। আমাদের সামনে সেটা উপস্থাপনা করা হয়েছে যে তিনি হাঁটাচলা করছিলেন উম্মাদের মতো, পুলিশ কিছু না বুঝে ওনাকে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করার পর জানা গেল তিনি বঙ্গবন্ধু হত্যার মামলার আসামি। আসলে সেটা ভারত ফেরত দিয়েছিল, যেটা সত্য কথা, কিন্তু হাইড করা হয়েছে। তো শেখ হাসিনার বাস্তবতাটা ওই জায়গায় নয়। তিনি আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, ভারতের অত্যন্ত আস্থাভাজন। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের আগামী দিনগুলোর সম্পর্ক কোন পর্যায়ে যাবে বা কী রকম হবে,
ওটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আবার না, একটি প্রশ্ন কিন্তু বারবার তোলা হয় যে ভারত একটি দলের সঙ্গে তারা সম্পর্ক রাখছে, বরাবরই তারা দেশের সঙ্গে নয়, জনগণের সঙ্গে নয়। আপনিও কি তাই মনে করেন যে এই ক্ষেত্রে এই যে তাকে ফেরত চাওয়ার বিষয়? নিশ্চয়ই সেটাই হবে। দলের ক্ষেত্রে বলতে আওয়ামী লীগ, ব্যক্তির ক্ষেত্রে বলতে শেখ হাসিনা, সেটা পরিষ্কার, সেটা হাইড করার কিছু নয়। তো এরকম পছন্দের লোক তারা ফেরত দিবেন যাকে ক্ষমতায় আনার জন্য, ক্ষমতায় রাখার জন্য হেন চেষ্টা নাই যেটা ভারত না করেছে। অতএব ভবিষ্যতে শেখ হাসিনার জন্য যেটা ভালো হবে, কিভাবে ভালো হবে, ভারত নিশ্চয়ই ওই কাজটিই করবে। নিশ্চয়ই আমাদের সরকার যা চায় এই অনুযায়ী করবে না, এটা কঠিন সত্য কথা। তারা শেখ হাসিনার জন্য যেটা সুবিধা হবে, আওয়ামী লীগের জন্য সুবিধা হবে, এমনকি তাদের নিজের জন্য সুবিধা হবে, ঠিক সেটাই করবে। আমি আসবো আপনার কাছে। আমি একটু জনাব আকরাম হোসেন আপনার কাছে আসতে চাই। আপনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক। কারণ ছাত্র জনতা মিলেই এই গণ অভ্যুত্থান ঘটিয়েছে এবং শেখ হাসিনা স্বৈরাচার যে সরকার ছিল তাদেরকে পালিয়ে যেতে হয়েছে। সেক্ষেত্রে একটি কথা বারবার বলা হয় যে আওয়ামী লীগের রাজনীতি বা আগামী নির্বাচন সবকিছু নির্ভর করবে যে তাদের বিচার প্রক্রিয়া পরে। আপনারাও বলে থাকেন শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন গণহত্যা এবং গত 15 বছরের গুম খুন এইসব ঘটনায়। আমরা আসলে ফেরত দেবে কিনা, নাকি ভারত সে আবারও দলীয় পক্ষ অবলম্বন করবে এমনটি মনে হচ্ছে কিনা, এবং তাদের রাজনীতি এবং নির্বাচন অনেক কিছু নির্ভর করছে, এক্ষেত্রে কি বলবেন? এক নম্বর কথা হচ্ছে মানে শেখ হাসিনা হলো একটা ক্যান্সারের মতো। তিনি যতদিন বাংলাদেশে ছিলেন বাংলাদেশের জনগণের মধ্যে একটা বিস্ফোরণের মতো জনগণকে এবং বাংলাদেশের সকল ইনস্টিটিউশনকে তিলে তিলে তিনি নষ্ট করেছেন। দ্বিতীয়ত হলো তিনি যখন ভারতে গিয়েছেন, এখন পরিস্থিতিটা এমন, ভারত সরকার যদি এখন অনেক সময় চায়, তিনি কিন্তু বিভিন্ন দেশে কিন্তু আশ্রয় প্রার্থনা করেছেন, বিভিন্ন দেশে তার ছেলেরা রয়েছে, তার আত্মীয় স্বজন কিন্তু মেয়েরা বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু তিনি কিন্তু কোনো দেশে যেতে পারছেন না। কারণ সব জায়গাতে কিন্তু তার নামে মানে একটা রেড জোন কিংবা রেড লাইট কিন্তু দেওয়া আছে। আমেরিকা, ইউকে, হ্যাঁ, ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা মিডল ইস্ট, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তিনি যেতে চেষ্টা করছেন। এখন যেহেতু ভারত লং টাইম শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে এসেছে, এটা তো মানে এটা ফুললি ট্রু। আমাদের লাস্ট যে ভোটারবিহীন নির্বাচন, গুম খুন, আমাদের গতকালকে 12 জন থেকে 14 জন ফিরে আসলো ভারতের সীমান্ত থেকে, যাদেরকে গুম করে ভারতে দেওয়া হয়েছিল। এই যে পুরা গুম খুন, এটার সাথে কিন্তু ভারতের একটা ইনভলভমেন্ট ছিল। এখন এই জন্য তারা কিন্তু তাকে জাস্ট ওই 5 আগস্টে হুট করে একটা পরিস্থিতিতে, এটা ভারত সরকার কখনোই কল্পনা করে নেই যে বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। তারা তাদের সম্পূর্ণ ডিপ্লোমেসি এবং তাদের এখানে গোয়েন্দা থেকে শুরু করে যারা কাজ করে পলিসি নেয়, সম্পূর্ণ তারা 100% তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার ফলে এখন তারা শেখ হাসিনাকে তারা পড়ে গেছে একটা ঝামেলায়। এখন এই ঝামেলায় এখন তাকে ডিসিশন নিতে হবে, তারা শেখ হাসিনাকে রাখবে নাকি তারা শেখ হাসিনাকে ফেরত দিবে বাংলাদেশের বিচারের মুখোমুখি। এখন দেখুন, শেখ হাসিনাকে রাখলে ভারত বাংলাদেশে তার যে বিভিন্ন ধরনের স্বার্থ, এই স্বার্থের মধ্যে কিন্তু বর্তমানে একটা ফেল পজিশনে আছে। তার কিন্তু ব্যাক করার একটাই মাত্র সুযোগ, সেটা হচ্ছে কি শেখ হাসিনাকে ফেরত দেওয়া। তা আমি মনে করি অ্যাজ রাষ্ট্র হিসেবে, কারণ হলো রাজনীতিতে তো আপনার লং টাইমে বন্ধু শত্রু বলতে সবাই তার নিজের স্বার্থটাই দেখে। ভারত যদি বাংলাদেশের সাথে তার মিনিমাম সম্পর্ক যদি তারা রক্ষা করতে চায়, তাকে অবশ্যই শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ফেরত দিতেই হবে। এবং এই নেতাদের যদি তারা ফেরত না দেয়, তারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি তারা সব ধরনের কিন্তু একটা সমালোচনার মধ্যে সবসময় থাকবে। যেহেতু আওয়ামী লীগের বিষয় কিন্তু যদি এমন হতো যে শেখ হাসিনা ওইখানে গিয়েছে, এই সরকারের সাথে ভারতের সম্পর্ক খারাপ, এই সরকার ফুললি আনস্টেবল একটা অবস্থায় আছে, কিংবা ইউনিট সরকারকে ভারত সাপোর্ট দিচ্ছে না, তাইলে একটা পরিস্থিতি। যেহেতু এই সরকারকে ফুললি ভারত সাপোর্ট দেওয়া শুরু করে দিয়েছে, ভারতের নরেন্দ্র মোদী কল দিয়েছে, হ্যাঁ, মানে সরকারি যে সম্পর্কগুলো যেহেতু কন্টিনিউ করছে, এই সম্পর্ক যদি তারা কন্টিনিউ করতে চায়, ভারত যদি বাংলাদেশের সাথে তার মিনিমাম যে সম্পর্ক, এই সম্পর্ক কন্টিনিউ করতে চায়, অবশ্যই তাকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। আমি মনে করি তারা আগে পরে হলেও তারা এই সিদ্ধান্তের দিকে তাদের যেতেই হবে। আওয়ামী লীগের যে আগামী রাজনীতি এবং নির্বাচন, সেই ইস্যুতে আসলে কি বলবেন? বিচারের পরেই তাদের এই রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে কে? আওয়ামী লীগের হয়ে, আওয়ামী লীগ তো আসলে রাজনীতি করে নেই। আওয়ামী লীগ যদি রাজনীতি করতো তাহলে আমি তার রাজনীতির অধিকারের কথা বলতাম। তারা তো করেছে গণহত্যা, তারা চালিয়েছে, তারা শাপলা চত্বর করে, তারা বিডিআরদের হত্যা করেছে, আমাদের দেশপ্রেমিকদের সেনাবাহিনীদের হত্যা করেছে, তারা 2000-এর উপর মানুষকে তারা হত্যা করেছে, 20,000-এর বেশি মানুষকে কি জাস্ট 1 মাসের মধ্যে তারা আহত করেছে। আপনি চিন্তা করে দেখুন, বাংলাদেশে মিনিমাম
30-40 লাখ মানুষকে তারা মামলা দিয়েছে। এটা তো আপনি কোনো রাজনীতি না, আপনি তো এটা কখনো অ্যালাউ করতে পারেন না। আপনি কাউকে তো কেউ যদি বন্দুক নিয়ে রাস্তায় গোলাগুলি করে, আপনি যদি বলেন এটা তার বন্দুক নিয়ে গোলাগুলি করা তার অধিকার, এটা তো কখনো এটা তো কখনো রাজনীতি, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, তো তাদের রাজনীতি করার প্রশ্নই ওঠে না। এক নম্বর হলো এখন যদি ঘোষণাও দিয়ে দেওয়া হয় কেউ আওয়ামী লীগ করুক, 10 জন লোক পাওয়া যাবে না। কারণ হচ্ছে আওয়ামী লীগ যারা করতো সবাই তারা মূলত লুটপাট করতো, তারা মেনলি সন্ত্রাসী কর্মকাণ্ড। আওয়ামী লীগ তো ক্ষমতা থাকতো অন্য বেশ কয়েকটি দলকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দিয়েছিল। না, আওয়ামী লীগ যাদেরকে আখ্যা দিয়েছে তাদের সাথে কিন্তু এই ধরনের কিন্তু কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় না। আওয়ামী লীগের মতো ম্যাস কিলিং, আপনি চিন্তা করুন, আপনি 71-এর পর যেভাবে মুসলিম লীগের রাজনীতি করার সম্পূর্ণ বৈধতা এবং নৈতিক সমর্থন সোসাইটি থেকে উঠে গিয়েছে, আওয়ামী লীগের এই পরিণতিটা হয়েছে 24-এর পরে। আওয়ামী লীগ যে ধরনের মাস কিলিং চালিয়েছে এরপরে তার রাজনীতির আসলে প্রশ্নই ওঠে না। তাদের হাতে একটা সুযোগ ছিল, তারা যদি আজকে এখানে রাজনীতি করতো, তারা যদি অন্যদের গণতন্ত্রের কথা বিশ্বাস করতো, মানবাধিকারের কথা বিশ্বাস করতো, তারা রাজনীতিটা করতে পারতো। তারা তো বিন্দুমাত্র এগুলোতে তারা বিশ্বাস করেনি। জি, আপনার কাছে আরো একটি প্রশ্ন, যে জাতীয় নাগরিক কমিটির আপনি জাতীয় নাগরিক কমিটির একজন নেতা, যুগ্ম মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক কমিটির লক্ষ্য কি সামনের নির্বাচন বা রাজনীতি নিয়ে? আমাদের সর্বপ্রথম সবচেয়ে বড় যে টার্গেটটি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের বিচারটা নিশ্চিত করা, যে গণহত্যা হলো এই গণহত্যার পরিপূর্ণ জাস্টিস নিশ্চিত করা, যাতে যে যতটুকু ক্রাইমের সাথে যুক্ত সেই ক্রাইমটা সে যাতে সাজাটা পায়, এবং এখানে যাতে কারো প্রতি ইনজাস্টিসও করা না হয়, এটা আমাদের 1 নম্বর লক্ষ্য। সেকেন্ড হলো বাংলাদেশের যে তরুণদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে যে একটি অভ্যুত্থান হলো, এই যে আমরা 50 বছরে আমাদের যে রাজনৈতিক ঐক্য এবং আমরা যে আমাদের ন্যাশনাল ইউনিটি আমরা করতে পারিনি, এই ন্যাশনাল ইউনিটির ভিত্তিতে আমাদের যে ইনস্টিটিউশনগুলো, এই ইনস্টিটিউশনগুলো রিফর্মের দিকে যাওয়া, এই ইনস্টিটিউশনগুলো রিফর্মের দিকে যখন আমরা যেতে পারবো, তখন আমরা সবাই মিলে আমরা একটা রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা একটা রাজনীতি করব, এবং আমাদের বেসমেন্টটা হবে জনগণকে সাথে নিয়ে। জনগণ যে ধরনের পলিটিক্স ডিমান্ড করে সে ধরনের পলিটিক্সকে সামনে নিয়ে আসা, এবং একটা ইনক্লুসিভ পলিটিক্স মানে সোসাইটিতে হাজির করা, যেখানে এসে সবাই সবাই কথা বলতে পারবে, সবাই সবার অধিকারকে নিশ্চিত করতে পারবে। আমরা আমাদের বিরোধী দল যারা রয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা করব, আমি যদি কোথাও পরাজিতও হই সেই পরাজয়টা আমরা বরণ করে নেব। দেখুন, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন আপনি বাংলাদেশের রাজনৈতিক কালচার এটা দেখবেন না, আমাদের গত সপ্তাহে আমাদের একটা বক্তব্য, আমাদের যে মুখ্য সংগঠক সার্জিস আলম সহ আমাদের আহ্বায়ক, তারা এক জায়গায় একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য যখন পাবলিক রিয়াকশন আসছে, তারা কিন্তু আবার ক্ষমা চেয়ে কিন্তু আবার তারা বলেছেন যে আসলে আমাদের এটা ভুল হয়ে গেছে। এই যে রাজনীতিতে নিজের সঠিক নিজের ভুল সঠিক সবকিছু স্বীকার করে নেওয়া, আমার তো স্বীকার করতে কোনো প্রবলেম না, আমরা মাত্র ইয়াং, আমরা যে কোনো ভুল করতে পারি। বাংলাদেশের রাজনীতিতে যেটা হয়েছে, কেউ কখনো কারো ভুল কখনো স্বীকার করে না। আপনি দেখেন বিএনপিতে অনেক ভুল রয়েছে, তারা কখনো সংশোধনের যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু নাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু সে ধরনের সংস্কার কিন্তু এখনো তৈরি হয়নি। একটা ম্যাসিভ পরিবর্তন হয়ে গেল টোটাল। আপনি দেখুন ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো, এগুলো ছাত্র সংগঠন থেকে শুরু করে মূল দল, কোথাও কিন্তু কোনো সংস্কারের কোনো আলাপ উঠছে না। তো এখন যেহেতু রাজনৈতিক যে দলগুলো এরা তখন সংস্কারের কথা বলছে না, অবশ্যই তখন ইয়াংদের এবং জনগণের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আমাদেরকে তো রাজনীতিতে করতে হবে। তাহলে জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে। জাতীয় নাগরিক কমিটির এখান থেকে আমরা একটা বড় অংশে আমরা রাজনীতিকে শিফট করব, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল এই প্ল্যাটফর্মগুলো থেকে যাবে, কিন্তু এখান থেকে একটা রাজনৈতিক দলের জন্ম হবে ইনশাল্লাহ। আপনারা কি যে ঐক্যের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে, সে ঐক্যকে আপনারা করতে পারবেন? না, আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা তো ঐক্যের মধ্যেই আছি। আমরা গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঐক্য বলতে কি নিজেদের ঐক্যের কথা বলছেন? না, আমরা টোটাল পুরা যে নেশন, এই ন্যাশনাল ঐক্যের কথা বলছি। আমরা বলছি বাংলাদেশ প্রশ্নে আমরা সকলে এক। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কিন্তু একটা ইউনিক কোনো আইডেন্টিটি দাঁড়ায় নেই। আমাদের কিন্তু বাংলাদেশকে পৃথিবী জাজ করে, ইন্ডিয়া আমাদের কি বলছে, আমেরিকা কি বলছে, চায়না কি বলছে, আমরা কি বলছি? এখন আমরা স্বতন্ত্র একটি অবস্থায় দাঁড়িয়েছি, এবং এখানে আমার সকল ধর্মের যেমন ঐক্য প্রয়োজন, আমার তেমনইভাবে সকল রাজনৈতিক দল এবং মতের ঐক্য প্রয়োজন, যে বাংলাদেশ প্রশ্নে আমরা এক। বাংলাদেশ প্রশ্নে কি আইডেন্টিটি দাঁড় করাতে চান আপনারা? একটা আবার কি আইডেন্টিটি দাঁড় করাতে চান বাংলাদেশে? আমরা বাংলাদেশের যে জন, দেখুন বাংলাদেশের বাংলাদেশকে বলা হয়, আমরা যদি বাংলাদেশকে বলা হয় এশিয়ান টাইগার বলা হয় আপনি ইকোনমিক্সের পরিভাষায়, সেটা হচ্ছে বাংলাদেশের টোটাল, আপনি বাংলাদেশে 180 মিলিয়ন পিপল, আপনি 18 কোটি মানে এখানে জনগণ রয়েছে। 18 কোটির মধ্যে অলমোস্ট 10 কোটি হলো ইয়াং, যাদের এজ হলো আন্ডার 40,
এখন আপনি গ্লোবাল ইকোনমিতে এই আন্ডার 40 এটা তো আমাদের বিরাট একটা মানে সম্ভাবনা, কিন্তু জাস্ট আমাদের একটা জাতীয় ঐক্য না থাকার কারণে এবং আমাদের যে এই যে 10 কোটি যে তরুণ, এই তরুণদেরকে আমরা স্কিল করে গ্লোবাল ইকোনমিতে শিফট করা এবং পাশাপাশি আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধ এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা, এই যে এই ফোকাসটা দেওয়ার জন্য আমার ন্যাশনাল যে আইডেন্টিটি, যে আমরা বাংলাদেশি, বাংলাদেশ হলো আমার লাস্ট পয়েন্ট এবং আমার ফার্স্ট পয়েন্ট। আমি বাংলাদেশের যখন স্বার্থের কথা আসবে তখন আমি এর বাইরে কারো কথাই শুনবো না। এবং এই আইডেন্টিটির ভিত্তিতে আমরা বাংলাদেশের তরুণদেরকে স্কিল করে গ্লোবাল পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা আমেরিকা, ইউরোপ, তারা যেভাবে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করে এবং তার যে ইউনিক যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি আমরা তৈরি করতে চাই। জি, নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। আমি একটু এই বিরতি থেকে এসে আবার এই আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শকদের সাথে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় যেতে চাই। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসি। জাতীয় নাগরিক কমিটি তারা পরবর্তীতে একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। জি, মানে এই যে তাদের আন্দোলনের সফলতা আমরা লক্ষ্য করেছি, এই ছাত্রদের ওই সফলতার উপর ভর করে হয়তো বা তারা এগোতে চাচ্ছে, এটাই বাস্তব। আপনার কাছে কি মনে হয় কত দূর এগোবে? ইতিহাস বলে এগোবে। এই কারণে আমি বলছি, আকরাম কিন্তু বয়সে ছোট্ট, বা টেলিভিশন সেটে যারা তাকে দেখছেন আপনার আর আমার তুলনায় ওরা বেশ ছোট্ট মনে হয়। তো ছোট্ট মানে খুব ছোট্ট না, 26-27 বছর। তো আমি যদি 71-এর কথা আনি, কয়েকটা নাম উচ্চারণ করি, তোফায়েল আহমেদ, আসম আব্দুর রব, অথবা নুরে আলম সিদ্দিকী, অথবা আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, তাদের বয়সও ছিল 26-27। পরবর্তীতে তাদের এই মুহূর্তে বোধহয় জনা 2-1 বেঁচে আছেন তাদের, তোফায়েল আহমেদ আর আসম রব। তাদেরকে আমরা বলি প্রবীণ জননেতা। এখনকার বাস্তবতায় তারা প্রবীণ জননেতা। তখন কিন্তু এই আকরামদের মতো বয়সেই ছিল, 26-27 প্রায় প্রত্যেকের। তো তারা কিন্তু বঙ্গবন্ধুর অন্যতম সহচর ছিলেন। এ নিয়ে তখনও কথা ছিল যে তাদের চেয়ে বড় নেতা হয়তো ছিলেন আওয়ামী লীগে তখন, কিন্তু বঙ্গবন্ধু তাদেরকে প্রায়োরিটি দিতেন। এ নিয়ে কথা তখনও ছিল, তো এবারও আছে, কিন্তু প্রেক্ষিতটা একটু ভিন্ন। এবারের প্রেক্ষিতটা একটু ভিন্ন। নেতৃত্ব এবার তারা নিজেরাই দিয়েছে। মুরব্বী শ্রেণীর কেউ কিন্তু তাদের নেতৃত্বে ছিল না। এবার সমর্থন ছিল বিএনপি সহ, জামাত, আরো কারো, কিন্তু ফ্রন্ট লাইনে তারাই ছিল। এতে করে তাদের মধ্যে একটা উচ্চাসা জাগা স্বাভাবিক। এর মধ্যে তারা দেশে ব্যাপক আলোচিত জাতীয় নাগরিক কমিটি শুনলে মানুষ একটা শক্তি মনে করে এবং অন্যরা একটু নড়াচড়া দেয়। আপনিও বলেছেন তারা কমিটি করবে। অনেকের জিজ্ঞাসা তারা কবে নাগাদ কমিটি করবে, তারা কত দূর এগোবে, বা আদৌ পারবে কিনা। এসবের মধ্য দিয়ে কিন্তু তারা প্রতিপক্ষ এরই মধ্যে জোগাড় করে ফেলেছে। তো কারা তাদের প্রতিপক্ষ? যারা তাদের সমর্থন দিয়েছিল। সেটা কিন্তু গোপন নয়, আর পরিষ্কার কথাবার্তা। এখানে উল্লেখ করবার মতো বিষয়, বিএনপির পক্ষ থেকে তাদেরকে নানান নসিহত এরই মধ্যে করা হয়েছে, জামাতের দিক থেকে করা হয়েছে, অন্য দল থেকেও করা হচ্ছে। আবার তারাও যেভাবে কথা বলছে, তারা তাদের ওজনের চেয়েও বেশি কথা বলে ফেলছে বলে মনে করে মুরব্বী দলগুলো। আবার তারা সেটার ব্যাখ্যা তারা দেয়, ব্যাকগ্রাউন্ড কি, 1-2 তারিখ পর্যন্ত কারা আন্দোলনে ছিল বা ছিল না, তাদের কাছে ওইসব তথ্য আছে, তারা উচ্চারণ করে। আবার বলতে বলতে গিয়ে এমন কথাও বলে ফেলেছে যে যারা বিচারের আগে নির্বাচন চাইবে তারা জাতীয় বেঈমান বা জাতীয় শত্রু হবে। যদিও পরবর্তীতে সেটার একটা কারেকশন এসেছে, কিন্তু তারপরে বলে তো ফেলেছে। এখন বাস্তবতাটা হচ্ছে এরকম, আকরাম কিন্তু ছোট মানুষ, বড় নেতা, যুগ্ম মুখ্য সংগঠক, বেশ বড় সড় নেতা। আবার ডাকসু নির্বাচন করেছে, অভিজ্ঞতায় মোটামুটি ভরপুর। তারা দেখেছে কয়েকটা দিন। কিন্তু ভোটের রাজনীতি আবার আরেকটা বিষয়, আবার খুব খেয়াল করবার মতো বিষয়। ভোটের দিকে তারা কিন্তু খুব একটা যাচ্ছে না। তারা আগে চাচ্ছে বিচার, এরপরে চাচ্ছেন সংস্কার, নির্বাচন বোধহয় তাদের 3 নম্বর দফা। কিন্তু এই 3টার মধ্যে কিন্তু কোনো সংঘর্ষ নাই। সংস্কার, বিচার, নির্বাচন, সংঘর্ষ না, একটা আর একটার বিপরীত না। কিন্তু তাদের কথা এরই মধ্যে তারা যেটা পরিষ্কার করে ফেলেছে, তারা নির্বাচনটা পরে চায়। এই পরে চাওয়ার মধ্যে একটা ষড়যন্ত্র কিন্তু জাতীয় রাজনৈতিক দলগুলো দেখছে। আবার এই সংস্কারের প্রশ্নে তারা কিন্তু সুনির্দিষ্ট কিছু বিষয় ধরেছে। আবার যদি একজন অভিভাবক হিসাবে আমি খেয়াল করি যে তারা বিপ্লবে সফল, আন্দোলনে সফল, কিছুটা সময়ের জন্য নেতৃত্বেও সফল, 34-35 দিনের মধ্যে একটি সরকারকে ফেলে দেয়া, যাবতীয় ক্রেডিট নিজেরা নিয়ে নিতে চাচ্ছে।
যেটা কিন্তু বিএনপি জামাত সহ অন্যান্য দলগুলো পছন্দ করছে না। তারা গতকালও আজও মনে করে দিয়েছে যে তারা কেন 34-35 দিনে সফল হয়েছে, নিয়মিত মনে করিয়ে দিচ্ছে। তার মানে তাদেরকে আমল দিচ্ছে। তো এই সফলতা কি ভোটের মাঠেও সফল হবে? সন্দেহটা ওখানেই যে ভোটের মাঠে তারা কতটুকু কি করবে। কিন্তু আবার তারা তো ভোট আগে চাচ্ছেও না, তারা ভোট অনেক পরে চাচ্ছে। টাইম ফ্রেম বা ওই যে কি যেন রোড ম্যাপ এসব শব্দের দিকে তারা আবার নেই। তারা বিচারটা আগে চায়, সংস্কারটা আগে চায়। তো সংস্কার প্রশ্নে তাদের কাছ থেকে কিন্তু আমরা একটা আশা করতে পারতাম, অভিভাবক পর্যায়ে যারা আমরা, যে বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে প্রথম সংস্কার বলেন আর দায়িত্ব বলেন অংশ ছিল ক্লাসে ফেরত যাওয়া, পড়ার টেবিলে বসা। তাদের অধিকাংশই কিন্তু ওই কাজটুকু করেনি বা এখনো করছে না। এটা কিন্তু বাজে বার্তা দিচ্ছে। ৭১ কিন্তু আমাদের এই চর্চা হয়েছে দেশে, সেটা ইতিহাসের অংশ। এই সংঘাত, এই সংঘর্ষ বা পড়াশোনা থেকে বিচ্যুতি, সেটা পরবর্তীতে আমাদের রাজনীতিতে অনেক ক্ষতিকর দিকও এনেছে। তো এবার তারা যদি রাজনৈতিক দল করতে চায় সেটা তাদের ওই অধিকার আছে। আবার বিএনপির যে রাজনৈতিক ইথিক্স বা যে দর্শন অথবা তারা যে স্লোগানটা ইউজ করে সেটার নাম হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। তাহলে আরেকটা দল আসবে, আরেকটা মত আসবে, সেটা বিএনপি স্বাগত জানানোই ছিল এক সেন্সে অত্যন্ত স্বাভাবিক। কিন্তু বিএনপির দিক থেকে আমরা দেখছি স্বাগত কিন্তু তাদেরকে জানানো হয়নি এখনো, বা জানানোর প্রবণতাও নেই। প্রথম দিকে কয়েকজন সাবেক ছাত্রনেতা তাদেরকে খুব যেভাবে সম্বোধন করতেন, স্নেহ করতেন, এখন আমরা দেখছি একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাড়া অন্য কেউ তাদেরকে ঠিক স্নেহ, মায়া, মমতাটা ওই পর্যায়ে নেই। কথা কাটাকাটিও তাদের মধ্যে আছে, রূঢ় কথাবার্তাও আছে, যেটা কাঙ্ক্ষিত ছিল না, না হলেও হতে পারত। মুরব্বী মানার একটা বিষয় আছে, আবার মুরব্বীরও ঘরে যে করিতকর্মা অধীনস্থরা আছে বা শিশু বয়সে শিশু বা যুবক বা তরুণ, তাদেরকে একটু আমল দেওয়ার বিষয় আছে। এই জায়গায় কিন্তু আমরা একটা ব্যত্যয় দেখছি। তো সেই জায়গায় তারা একটা খুব পছন্দের শব্দ আছে তাদের, আগে নেতা বলা হতো, এবার কিন্তু নেতা বলা হয়নি। গত কয়েকটা আন্দোলনে সমন্বয়ক শব্দটা ব্যাপক ব্যবহৃত হয়েছে। এই ক্ষেত্রে তাদের সাথে মূল রাজনৈতিক দল অর্থাৎ অভিভাবক দলগুলোর সাথে যে সমন্বয়ের একটা বিষয় কিন্তু ব্যাপক ঘাটতি, অতিমাত্রায় ঘাটতি। আমি একটা অন্য প্রসঙ্গে যাই একটু, যদি আপনি 1 মিনিটে শেষ করেন। এটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল, ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ সকলেই নেমে এসেছিল। এখন সেই পথে কি ঠিকঠাক এগোচ্ছে বলে মনে হচ্ছে নাকি একটু বিপথে যাচ্ছে? ওই ফ্লেভারটা এখন নেই, যেটা অপ্রিয় কিন্তু সত্য কথা। প্রথমতই ছাত্র জনতা, তো ছাত্র বলতে আমরা শিক্ষার্থীই বুঝি, শিক্ষার্থী বলতে ছাত্রও বুঝি, ছাত্রীও বুঝি, আর জনতা বলতে তাদের মা বাবা সহ বাদ বাকি যারা আছে তারা সবাই। তো দুই জায়গার আকাঙ্ক্ষা কিন্তু দুই রকম। অভিভাবকরা স্বভাবতই চাইবেন তারা পড়াশোনায় মনোযোগ দিক। আবার ভালো দিক হচ্ছে এই মাস কয়েক আগেও বা বছরখানেক আগে আপনিও নিশ্চয়ই দেখেছেন, আই হেট পলিটিক্স, উই হেট পলিটিক্স, স্টুডেন্টরা বলতো এটা। তারা রাজনীতি পছন্দ করে না, রাজনীতির প্রতি তাদের একটা বীতশ্রদ্ধ ভাব। তো তাদের ঘোষণার মধ্য দিয়ে যে ইয়াংদের অর্থাৎ ছাত্রদের আবার রাজনীতির প্রতি একটা ভক্তি জন্মেছে, সেটাকে ইতিবাচকভাবে নেওয়া যায়। ঠিক এটার সমান্তরালে আবার তাদের নামে কিন্তু বদনাম আসছে অহরহ, পথে ঘাটে আজে বাজে কাজ করছে বলে প্রতিদিনই কিন্তু আমরা বদনাম শুনছি। হয়তো বা গণমাধ্যমে এখনো ব্যাপক বিস্তরভাবে আসছে না, সেক্ষেত্রে তাদের কিন্তু জবাবদিহিতার প্রশ্ন আছে, অবস্থান পরিষ্কার করার বিষয় আছে। কারণ ইয়াং দেখলেই কিন্তু ছাত্র মনে করার একটা আমাদের এখন বৈশিষ্ট্য, বা এটাই বাস্তবতা। ইয়াং দেখলে আমরা ছাত্র মনে করি। দ্বিতীয় প্রশ্ন জাগে যে আসলে ছাত্র কিনা। তৃতীয় প্রশ্ন জাগে ছাত্র যদি হয়েও থাকে, ওই যে যারা আন্দোলন করেছিল জুলাই আগস্টে, ওরা কিনা। তাদের মধ্যে কিন্তু এর মধ্যে 2-3 ভাগের তথ্য আছে, নানা রকম বৈপরীত্য। এই বিষয়গুলো একটু ফয়সালা করার দরকার আছে, এবং এগুলো অভিভাবকরা করে দেবে না, তাদেরই করতে হবে। আর অভিভাবকদের সহযোগিতা বা দোয়া নেয়া এটাও তাদেরই নিশ্চিত করতে হবে, যেন অভিভাবকরা মনে কষ্ট না পান। আমি একটু যেতে চাই আকরাম হোসেন আপনার কাছে। আপনারা যে জাতীয় নাগরিক কমিটি করেছেন, তখনই আসলে সাধারণ মানুষের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি গুঞ্জন যে আপনারা রাজনীতিতে আসছেন, আপনি সেটি স্পষ্ট করলেন। এখন আপনার কেউ বলছেন যে এটি কিংস পার্টি হতে যাচ্ছে, বা ভোটের মাঠে মানে আপনাদের পরিকল্পনা কি? আপনি কিংস পার্টি করবেন নাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ কোনো নেতারা বলছে? দেখুন, প্রথমত ব্যাপার হচ্ছে অনেকে বলছে আসলে আমরা রাজনীতি করবো। আসলে আমরা তো রাজনীতির মধ্যেই ছিলাম। আমরা শেখ হাসিনার মতো একটা মনস্টারকে আমরা পতন ঘটায় দিছি। হ্যাঁ, তো এরপরে যদি কেউ এই প্রশ্নটা করে যে আসলে আমরা রাজনীতি করবো কিনা, আসলে হ্যাঁ, এটাই তো কমন সেন্সের বিষয়। আমরা তো রাজনীতির মধ্যে আছি এটা। দ্বিতীয়ত দেখুন, কিংস পার্টি যে অর্থে বলছে, কিংস পার্টি তো কখনো
কিংস পার্টি যারা ক্ষমতায় এসেছিল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, তারা তো কখনো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। আপনি এই গভর্নমেন্ট যারা এসেছে এরা তো একটা গণ অভ্যুত্থানের শক্তি, গণ অভ্যুত্থানের সমর্থন নিয়ে তারা এসেছে। এবং সেকেন্ড দেখেন, নাগরিক কমিটি যদি এমন হতো যে নাগরিক কমিটি আসছে, নাগরিক কমিটি সরকারি বিভিন্ন অফিস আদালত বিভিন্ন জায়গায় এলাকা দখল করছে, এটা তো হচ্ছে না। নিউজগুলো কাদের এগেনস্টে আসছে? দেখুন সরকারে আছে, আমি ধরে নিলাম নাগরিক কমিটির কি এখন সেই শক্তির জায়গা তৈরি হয়েছে যে দখল করা? বা আমাদের তো জাস্ট আমরা লাস্ট 15-20 দিনের মধ্যে আমাদের প্রায় অলমোস্ট 150 থানায় কমিটি হয়ে গেছে। আমাদের আগামী মাসের মধ্যে বাংলাদেশের সকল থানা উপজেলা মহানগরে আমাদের কমিটি হয়ে যাবে। তো এর মধ্যেও তো আমরা আপনি খুব কম দেখবেন যে আপনি এই খুব আমরা কোথাও গিয়ে চাঁদাবাজি করা, দখলদারি করা, এ ধরনের মিনিমাম যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ, সাথে সাথে তাকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, কিংবা এগুলো একদম অ্যালাউ করা হচ্ছে না। তো আপনারা কি আগামী নির্বাচনে 300 আসনে নির্বাচন করবেন নাকি? নির্বাচন তো আপনি আগামী নির্বাচনে আমাদের দিক থেকে, আমরা যেহেতু লাস্ট বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা মাত্র ন্যাশনাল পলিটিক্সে আমরা এন্ট্রি করেছি, আমাদের দিক থেকে একটা বড় জিনিস হলো আমাদের বিএনপি যে কথাটা দীর্ঘদিন যাবৎ বলে আসছিল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল অ্যান্ড পার্টিসিপেটরি, এবং কম্পিটিশন যাতে হয়। মানে আপনার ইলেকশনের যে অনেকগুলা কন্ডিশন রয়েছে, এই কন্ডিশনগুলো যদি আপনি ফিল আপ করতে না পারেন তাহলে তো ওইটা ইলেকশন হয় না। আপনি যদি চিন্তা করেন 2024 সালের ইলেকশন পার্টিসিপেটরি, বাট কম্পিটিটিভ না, আপনি বিরোধী দলগুলো ঠিকঠাক মতো পার্টিসিপেট করেনি। আপনি এখন যদি ইলেকশনটা করতে যান, ইলেকশন যদি আপনি যদি এখনও করা যায়, আমাদের দিক থেকে কোনো প্রবলেম না, আজকে যদি ইলেকশন করে, কিন্তু সেই ইলেকশন তো ফ্রি, ফেয়ার এবং পার্টিসিপেটরি, কম্পিটিটিভ হবে না। এবং গণতন্ত্রের জন্য আপনি যে জিনিসটা নিশ্চিত করতে পারবেন না, কারণ হলো আওয়ামী লীগ যেভাবে সকল প্রতিষ্ঠানকে নষ্ট করে দিয়ে গেছে, এবং এই প্রতিষ্ঠানগুলো যদি আপনি মিনিমাম রান করতে না পারেন তাহলে তো আপনি এখন সরকার অনেক জায়গা থেকে চাইলেও পুলিশ দিয়ে চাঁদাবাজদের অ্যারেস্ট করতে পারছে না, কারণ হলো সেখানে দেখা যায় স্থানীয় লেভেলে যারা রাজনীতি করে তারা শক্তিশালী, তো তখন তো আপনার ওই ব্যালটের যে ছিনতাইটাই হবে। যে জন্য আমরা কিন্তু বলছি যে সবার আগে যে জিনিসটি করা যায় সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো করাই যায়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রাজশাহী রাকসু নির্বাচন, এই নির্বাচনগুলো যদি শুরু করে দেন তাহলে আপনি রাষ্ট্রকে, আপনি তরুণ প্রজন্মকে একটা ইলেকশনের ভিতরে ঢুকাই দিলেন। এবং লং টাইম আমাদের যেটা হয়নি, আপনি চিন্তা করেন 28 বছর পরে ডাকসু হয়েছে, 30 বছর ধরে বাংলাদেশের কোথাও কোনো নেতৃত্বের কোনো প্র্যাকটিস নাই। আমরা বলছি আমার দেশের মধ্যে 10 কোটি তরুণ, এই 10 কোটি তরুণের রাজনীতি কিংবা লিডারশিপ প্র্যাকটিস করার জায়গা কই? আপনি কোথাও কোনো ছাত্র সংসদ নির্বাচন নাই। আপনি গণতন্ত্রের জন্য আপনি যে একটা লোক, একটা স্টুডেন্ট, সে ন্যাশনাল পলিটিক্স করবে, ন্যাশনাল পলিটিক্স সে কীভাবে করবে, প্রতিষ্ঠানগুলো কীভাবে ওয়ার্ক করে, তার তো এখানে মিনিমাম কোনো সুযোগ নেই। এই সুযোগটা তৈরি, সেই ছাত্র সংসদ নির্বাচন হবে, আমরা তো সেটা বলছি, সেটা দেওয়ার জন্য আমরা দ্রুত। আরেকটি প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা যে আন্দোলন করেছেন ছাত্র জনতা মিলে, সেই আন্দোলনের যে সেই সঠিক পথে এগুচ্ছে কিনা, আন্দোলনের যে স্বপ্নটি ছিল সেই পথে কি বাংলাদেশ এগুচ্ছে এই মুহূর্তে? দেখুন, আমাদের যে কোনো কিছুই আমরা এক্সপেকটেশন রাখতে পারি অনেক হাই, সেটা আরো ভালো হতে পারতো, আর বেটার হতে পারতো, সেটা অবশ্যই। কিন্তু আপনি তো আবার এই লিমিটেশনটাও দেখতে হবে। এই গভর্নমেন্ট যখন ক্ষমতা নিয়েছে, সেই ক্ষমতার সময় পুলিশ নাই, দেশে আইন, কোনো প্রশাসন নাই, কোনো চেয়ারম্যান নাই, কিন্তু দেখুন এরপরে কিন্তু একটা ব্যাংক লুট হয়নি। আপনি প্রথমত এই আওয়ামী লীগের যে 17 বছরের যে দুঃশাসন, এই দুঃশাসন এবং সকল প্রতিষ্ঠানকে ভ্যানিশ করে দেওয়ার পরে একটা সরকার আসার পরে তার প্রধান এবং প্রথম দায়িত্ব হলো কি, রাষ্ট্রের আইন শৃঙ্খলা স্থিতিশীলতা নিয়ে আসা এবং রাষ্ট্রের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ নিয়ে আসা। আওয়ামী লীগ কী বলতো? আওয়ামী লীগ তো সবসময় বলে বেড়াতো আমরা যেদিন ক্ষমতা ছাড়বো সেদিনের পর থেকে বাংলাদেশে খাদ্যের সংকট তৈরি হবে, মানুষ না খায় মারবে, বাংলাদেশের মৌলবাদীরা সকল কিছু দখল করে ফেলবে, আপনারা যে ফ্রিলি চলতে পারতেছেন সেটা করতে পারবেন না। কিন্তু দেখুন সব কিছুকে কিন্তু এই গভর্নমেন্ট সম্পূর্ণ ভুল প্রমাণিত করেছে। আমাদের কিন্তু এখানে কোনো দুর্ভিক্ষ হয়নি, খাবারের দাম কিন্তু আওয়ামী লীগের সেই আওয়ামী লীগের আমল থেকে কিন্তু ধীরে ধীরে কমছে, প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে রিবিল্ড হচ্ছে। এটা যত দ্রুত রিবিল্ড হবে এবং এই সুফলগুলো কিন্তু ধীরে ধীরে পাওয়া মানুষ শুরু করবে, মানুষজন রেমিটেন্স পাঠাচ্ছে। এবং স্টিল আওয়ামী লীগের যে মনোপলি ছিল বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানগুলো, সেই মনোপলিটা কিন্তু রয়ে গিয়েছে। কিন্তু এখন আপনি বলতে পারেন এখানে আরও বেটার কিছু করা যেত, অবশ্যই আরও বেটার করা যেত। দেখুন টোটাল প্রশাসনবিহীন একটি রাষ্ট্রের মধ্যে জনগণের মধ্যে যে ঐক্যটা করা, যে আমি আমার আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আমরা সবাই মিলে রক্ষা করব। পৃথিবীতে কোথাও গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে যে পরিমাণ শান্ত পরিস্থিতি ছিল আপনি এটা পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন না। আপনি ইভেন আমেরিকাতে, আমি যদি বলি, আপনি পুলিশ ছাড়া যদি আমেরিকা আপনি একদিন কল্পনা করেন কি হতে পারে,
সেটাও মানে বিশ্বের সর্বোচ্চ রাষ্ট্র, সেই রাষ্ট্রে আপনি টোটাল পুলিশ ছাড়া, প্রশাসন ছাড়া আপনি কিন্তু এই গভর্নমেন্ট কিন্তু তারা করেছে। সেদিক থেকে আমি বলবো এই গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে যে বড় যে ক্রাইসিস, সেই ক্রাইসিস তারা মোকাবেলা করেছে। পাশাপাশি ভারতের যে ষড়যন্ত্র, যে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া, সেখান থেকে যে বিভিন্ন বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল যে ক্যাম্পেইনগুলো হচ্ছে এই গভর্নমেন্টের এগেনস্টে, সেটার এগেনস্টে এই গভর্নমেন্ট পুরো জাতিকে, সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে তারা কিন্তু একটা ইউনাইটেড একটা পজিশনে গিয়েছে এবং সকল রাজনৈতিক দল কিন্তু সে সংলাপটি করছে। এটা তো ইউনিক এবং সকল ধর্ম একসাথে বলছে যে আমরা বাংলাদেশের প্রশ্নে সবাই এক। এই দুইটা জায়গাতে আপনি যদি চিন্তা করেন তাহলে এই গভর্নমেন্টকে আমি বলবো তারা সঠিক পথে এগোচ্ছে এবং তাদেরকে টাইম দিতে হবে। আপনি যদি তাদেরকে মিনিমাম মাত্র তো 3-4 মাস হলো, এই 3-4 মাসে তারা তো স্থিতিশীলতা করে দিল। এখন আমাদের দিকে বড় চ্যালেঞ্জ হলো সামনের দিকে অর্থনৈতিকভাবে আমাদেরকে আরেকটু স্বাবলম্বী করে তোলা, ফরেন ইনভেস্টমেন্টগুলো নিয়ে আসা, আমার যে টোটাল যে তরুণ প্রজন্ম রয়েছে তাদেরকে আমরা স্কিলের দিকে নিয়ে যাওয়া এবং টোটাল যে ইলেকশন, আমরা যে টোটাল সকল জায়গায় যে আমরা ইলেকশন দেখিনি, ইলেকশন তো শুধু আপনি এক জায়গায় বললে হবে না যে ন্যাশনাল ইলেকশন। আমার যেভাবে ন্যাশনাল ইলেকশন হয় না তেমনইভাবে তো আমার কোথাও তো ছাত্র সংসদ নির্বাচন হয় না। আপনাকে দুটো জিনিস একসাথে বলতে হবে। বিএনপি শুধু বলছে যে আমাদের কেন ন্যাশনাল ইলেকশন কবে দিবে? আরে ন্যাশনাল ইলেকশন যদি এখন যদি করতে যাই, এই সক্ষমতা তো গভর্নমেন্টের নাই। কিন্তু এখন যদি ছাত্র সংসদ নির্বাচন করতে যাই, এটা তো ফ্রি অ্যান্ড ফেয়ার, স্টুডেন্ট ইলেকশন করবে, এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে করা পসিবল। সে কথা কিন্তু তারা বলছে। নির্বাচন এবং সংস্কার নিয়ে আবারও আলোচনায় ফিরতে চাই, একটি বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শকদের সঙ্গে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশের মধ্যে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনা যাই। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা একটি সময়সূচি বা একটা বার্তা কিন্তু দিয়েছেন। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল 2025-এ তারা নির্বাচন চায় এবং প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের যে বক্তব্য দুটি নিয়ে তারা একটি মানে নাখোশ হয়েছেন যে হ্যাঁ মানে সুস্পষ্ট নির্দেশনা তারা চান এবং 2025-এ নির্বাচন চান। আপনি মানে নির্বাচন এবং সংস্কার নিয়েও কিন্তু তিনি বলেছেন যে সংস্কার একটি নির্দিষ্ট সংস্কারের পরে নির্বাচনটি হবে। আপনি আসলে কি মনে করেন যে নির্বাচন বিএনপি বা রাজনৈতিক দলগুলোর জন্য এটাই স্বাভাবিক। তাদের কাছে 1 নম্বর প্রায়োরিটি নির্বাচন। সংস্কার অথবা বিচার তাদের কাছে বিষয় বটে, কিন্তু নির্বাচনের চেয়ে বেশি নয়, যেটা এর মধ্যে তারা স্পষ্ট করে ফেলছেন। আবার ব্যাখ্যায় বলেছেন যে সংস্কার চলমান প্রক্রিয়া, বিচারও চলমান প্রক্রিয়া, যে সংস্কার আর বা বিচার এগুলো অনেক সময় সাপেক্ষ, এটা তাদের বক্তব্য। তো এই ক্ষেত্রে তাদের দিক থেকে যেটা বলা হচ্ছে যে এগুলো শেষ না করে যেন নির্বাচন দেয়া না হয়। বিএনপির একটা ভয়ের কারণ একটা যদি বলেন এটা একটা, এই ছাত্ররা অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি, তারা তাদেরকে কিংস পার্টি বলতে অভ্যস্ত বা পছন্দ করেন, কিছু নমুনাও তারা দেখছেন। এখন আকরাম হোসেন দলীয়ভাবে তারা বলে না, তারা ব্যক্তিগত পর্যায়ে মোটামুটি দলীয় পর্যায়েও তারা বলা শুরু করেছেন, কিছুটা আকারে কিছুটা ইঙ্গিতে, এমনকি প্রয়োজনে 5 আগস্টের মতো আবারও রাস্তায় নামার কথাও তারা বলেছেন। এটা এক ধরনের হুঙ্কার। তো 5 আগস্টের মতো বলতে গেলে কিন্তু আবার তাদের কথাই স্মরণ হয়। 5 আগস্ট তো তাদেরকে দিয়ে হয়েছে। গোলমাল যেই জায়গায় হচ্ছে, বিএনপির ভয়ের আরও কিছু অভিজ্ঞতা আছে। 1/11 কত কষ্টের, কত যাতনার, ওটা কিন্তু বিএনপি দেখেছে। বিএনপিকে ভাঙ্গার অনেক চেষ্টা হয়েছে, এটাও তারা দেখেছে। যে কারণে তারা এই কথাটাও লুকাচ্ছে না, কোনো ইঙ্গিতে না বা কোনো ইশারায় না, তারা বলে ফেলছে যে তাদেরকে বাদ দিয়ে যেন কিছু চিন্তা না করা হয়। তো কোনো তথ্য না থাকলে বিএনপির দিক থেকে এটা বলা হয় না। আবার এই ছাত্র সমাজ বা নাগরিক কমিটি যারা এর মধ্যে নাম হয়ে গেছে, যাদের নাগরিক কমিটি, তাদের প্রতিও কিন্তু বিএনপির বার্তা আছে। আস্তে হাঁটতে বলেছে, বাপের আগে যেন ছেলে না হাঁটে, এই বার্তাও দিয়েছে। নিশ্চয়ই তারা ওইটার মেসেজটা বুঝেছে যে বাপের আগে যেন ছেলে না হাঁটে। তো এগুলো কিন্তু বেদনার কথা, তারপরও আদর আছে। কিন্তু তাদের সাথে বিএনপির মাঝে মধ্যে বোঝা পড়া হয় কিনা এই বিষয়ক তথ্য কিন্তু ইদানিং অত্যন্ত কম, বরং টোকা দেওয়ার তথ্য আছে, একটু খোঁচা দেওয়ার তথ্য আছে। আবার কিংস পার্টি যে তাদেরকে বলা হয়, কিংস আর কুইন যেটাই হোক, এটা শুনতে সুন্দর লাগে, আসলে এটা এক ধরনের গালি। 1/11-এর পর থেকে কিংস শব্দটা একটা গালির মতো। তো তাদের মধ্যে ওই নমুনা তারা দেখছে, বিএনপি দেখছে। তারা, আপনি কমিটি কয়টা করেছেন বললেন যেন? আমাদের অলমোস্ট 150-র মতো কমিটি। প্রত্যেকটা কমিটি করতে তারা যখন দেশের বিভিন্ন জায়গায় গেছেন, ওখানে তারা সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন বলে কিন্তু এটা অভিযোগের মতো করে আছে। ওখানে একটা সরকারি প্রটোকল আপনারা নিয়েছেন, স্থানীয় প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করেছে। আবার এটা করাই স্বাভাবিক, কারণ আপনারা দেশের এই মুহূর্তে ভিআইপি,
অন্যতম ভিআইপি, যারা এত বড় বিপ্লব করেছে, ওখানে একটু প্রশাসনের সহযোগিতা পাওয়া। আমি কি জাস্ট একটু আমি শেষ করে ফেলি। আপনারা তারকা, আপনাদেরকে দেখতেও অনেক মানুষ আসে, তো এটাও কিন্তু অন্যদের কাছে বেশি একটা ভালো লাগে না। আপনাদের একজনকে প্রধান উপদেষ্টা বলেছেন মাস্টার মাইন্ড, পিঠ চাপড়ে, তাও আবার কোথায় বলেছেন? যুক্তরাষ্ট্রে, একটা আন্তর্জাতিক ডায়াসে। এটাও কিন্তু অন্যদেরকে কষ্ট দেয়। আবার আপনি যেটা বারবার বলছেন তরুণ সমাজ বা ছাত্র সমাজ, বাংলাদেশের বাস্তবতা কিন্তু তরুণ বলতে আপনারাই তরুণ, আর কোনো তরুণ নাই। ছাত্রদল যারা করে, ছাত্র শিবির যারা করে, বা ছাত্রলীগ যারা করতেন, তাদের মধ্যেও তরুণ আছে। তো এই ক্ষেত্রে একেবারে তরুণদের যাবতীয় নেতৃত্ব আপনাদের কাছে, ওইটা ভাবার মতো বাস্তবতা এখন নেই। একটা কথা আছে যে আপনি আন্দোলনে ভালো, সরকারে ভালো কিনা, আপনি বিপ্লবে ভালো, রাজনৈতিক দল পরিচালনায় ভালো কিনা। তো অনেকগুলো পরীক্ষা আপনাদের সামনে আছে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে যাবতীয় কোর্স আপনাদেরই শেষ করতে হবে। বাইরের থেকে কোনো সহযোগিতা আসবে ওইটা হয়তো আশা করতে পারবেন, কারণ আন্দোলনের সময় যেভাবে বিএনপি আপনাদের সাথে ছিল, কিন্তু বিএনপি যদি 15-16 বছর মাঠটা গরম না করত, আপনারা এই 34-35 দিনে অনেক কিছু ঘটিয়ে ফেলতেন, বা এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটিয়ে ফেলতেন, এটা মোটেই সম্ভব ছিল না। এতে করে আপনাদের কারো কারো মধ্যে একটা অহমিকার মতো অবস্থা হয়েছে যে বিএনপি 17 বছরে যা পারেনি, আমরা 34 দিনেই তা পেরেছি। এই ধরনের কথা কিন্তু শুধু মনে মনে নয়, মুখেও এনেছেন আপনারা কেউ কেউ, যেগুলো আপনাদের জন্য কিন্তু এক অর্থে বিপদ ডেকে এনেছে। আপনাদের নেতাদের কেউ কেউ এর মধ্যে বলেছে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো যত ঘনিষ্ঠ হচ্ছে, ফাঁসির রশি আপনাদের দিকে তত এগুচ্ছে। না বুঝে নিশ্চয় বলেননি যিনি কথাটা বলেছেন। অর্থাৎ আপনারা একটা বৈরী পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছেন, বা যেটাকে আমরা বলতে পারি কমন এনিমি। ছাত্রলীগ বা আওয়ামী লীগ তো আপনাদের এনিমি, সেটার প্রমাণের কোনো বাকি নাই, আপনারা তাদেরকে হটিয়েছেন বা খেদিয়েছেন। এরপরে বিএনপি বা ছাত্রদল বা জামাত অথবা শিবির আপনাদের সাথে আগামীতেও থাকবে 5 আগস্টের মতো, ওই রকম আশা করাটার ক্ষেত্রে সম্ভবত তাদের আরো চিন্তা ভাবনার বিষয় অবশিষ্ট আছে এখনো। ধন্যবাদ। আমি আকরাম হোসেন আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনাদের সঙ্গে কি রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে? বিশেষ করে আপনারা আসলে রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে যাচ্ছেন, রাজনীতিতে নামছেন, ভোটের মাঠে যাবেন, সেক্ষেত্রে আপনাদের প্রতিপক্ষ কি, মানে কোন রাজনৈতিক দলটিকে প্রতিপক্ষ? আওয়ামী লীগ, বিএনপি, জামাত? প্রথমেই ভাই একটি কথা বললেন মুস্তাফা ভাই, সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সরকারি প্রোটেকশন নিয়ে যে কিংস পার্টির যে আলাপটি, দেখুন আমরা কোথাও মিনিমাম গভর্নমেন্টের যে ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি কিন্তু নিচ্ছি না। আমাদের অফিস থেকে শুরু করে উল্টো যেটা হচ্ছে, আমরা নাগরিক কমিটি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনে যিনি আছেন উনি বিএনপির হওয়ার কারণে আমাদের অসহযোগিতা করে। এটা একাধিকবার আমাদের বরিশালে লাস্ট আমাদের 16 ডিসেম্বরে বিজয় দিবসের প্রোগ্রাম, আমাদের জাতীয় নাগরিক কমিটির মেম্বার মিতু আপা, তিনি ঢাকা থেকে তারা গিয়েছেন, সেখানে আমাদের প্রোগ্রাম বিএনপি এসে কিন্তু তারা একদম চেয়ার টেয়ার ভেঙে, আওয়ামী লীগের মতো একটা কাণ্ড, মানে ব্যাপার স্যাপার হয়ে গেছে। স্টিল পুলিশ আমাদের সেখানে কিন্তু কোনো কেস নেয়নি, বিএনপি থেকে কিন্তু কোনো স্টেপ নেয়নি। দেখুন রাজনৈতিক দলগুলো সম্পর্কে আমাদের যে দূরত্বটা মানে বলা হচ্ছে, সেই দূরত্বটা আসলে আমরা মনে করছি সেটা আমাদের দায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ভুল দায়। সেটা আমরা একটি জিনিস বলছি, 24-এর অভ্যুত্থান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যে ট্র্যাডিশনাল যে পলিটিক্স, সেই পলিটিক্সটা জনগণের জন্য ওন করে না। কেন? এটা যদি ওন করতো তাহলে তো বিএনপি জামাতের হাত ধরেই তো একটা মানে শেখ হাসিনার পতন তো 23 সালে হয়ে যেত, মানে তারা তো 23 সালে করে ফেলতে পারতো। তারা তো 17-16 বছর আন্দোলন করে, 16 বছর তারা আন্দোলন করে, কেন তারা একটা আন্দোলন জমানোর পরে একটা জায়গায় যাওয়ার পরে তারা কেন মানে ফেল করে ফেলতো? কারণ হলো তারা কখনো এটা উপলব্ধি করে নেই যে শেখ হাসিনার মতো একটা মনস্টারকে কখনো ভোট দিয়ে তারা সবসময় নির্বাচনের কথা বলতো, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলতো, সঠিক কথাটা বলা এটা তারা কখনো পারেনি। তারা সঠিক কথাটা বলে দাঁড়িয়ে থাকা, সেই লিডারশিপের মধ্যে কিন্তু আমরা সেটা দেখিনি। কিন্তু দেখুন ছাত্র জনতা কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু সেটা দেখিয়ে দিল। এখন আমরা সেটা বলছি, সেটা যে সংস্কার আসলে সব জায়গায় তো লাগবে। এখন আপনি এই সংস্কারের প্রশ্নে আসলে একটি রোডম্যাপ কিন্তু মোটামুটি একটি রোডম্যাপ দিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং নির্বাচনের কথা বলেছেন 26 জুনে। আপনারা আসলে কতটা সংস্কার শেষে নির্বাচনটি বা কবে চান? প্রধান উপদেষ্টা তারা যেভাবে আগাচ্ছে আমরা তাদের উপর অলমোস্ট, হ্যাঁ আমরা মনে করি এই টাইমের মধ্যে হওয়া উচিত, কিন্তু এই ইলেকশনটা যেভাবে বলা হচ্ছে খুব দ্রুতই দেওয়া উচিত। এবং দেখুন আপনি যে সংস্কারের কথা বলছেন, আজকে আপনি বিএনপির মধ্যে এই মানে 5 আগস্টের পরে কি কি সংস্কার হলো? বিএনপি আজকে পর্যন্ত কোন একটি স্টেপ নিয়েছে যে আমি 5টা পদক্ষেপ নিলাম, আমার দলের মধ্যে এই 5টা পদক্ষেপ? বিএনপি 31টা পদক্ষেপ, না 31টা দফা দিয়েছে 3 বছর আগে থেকে। 31টা দফা মানে 31টা পদক্ষেপ, 31টা দফা, এটা রাষ্ট্রের জন্য। আপনি দলের যে সংস্কার, আচ্ছা দলের কথা আছে, ওখানে সংসদের কথা আছে, রাষ্ট্রের কথা আছে। এবং দেখুন জামাতের মধ্যে দেখুন ছাত্র রাজনীতি করে, দেখুন আপনি টোটাল যে ইয়াং পপুলেশনের বিরাট অংশ, আপনি
সেখানে তাদের কোনো সংস্কারের কোনো প্রস্তাবনা নাই। ছাত্র রাজনীতি করে আমি ছাত্র দলের যারা সভাপতি সেক্রেটারি যারা লিডারশিপ আছে আমাদের খুব মানে সিনিয়র, তারা আন্দোলনে আমাদের হেল্প করেছে, আমাদের সাথে তাদের খুবই ভালো সম্পর্ক। কিন্তু আপনি একটি ছাত্র সংগঠনের সভাপতির বয়স কখনোই তো আপনি 35+ রাখতে পারেন না। আপনি স্টিল দেখেন ছাত্র দলের মধ্যে যেটি আছে, আপনি দেখেন শিবিরের মধ্যে এটি রয়েছে, ছাত্র শিবিরের সভাপতির বয়স অনেক বেশি। আপনি সেখানে লিডারশিপ দল ঠিক করে দেয়। নিজেরা যখন কথা বলেন এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো নিয়ে আলাপ করি ছাত্র দলের সাথে বা শিবিরের সাথে আমরা এগুলো নিয়ে আলাপ করি। কিন্তু দেখুন সেখানের মধ্যে একটি সিন্ডিকেট কিন্তু তারা রেখে দিচ্ছে। আপনি দেখুন টোটাল যে পলিটিক্সটা আপনি একটি টোটাল রাষ্ট্রের মধ্যে যদি আপনি গণতন্ত্র যদি এস্টাবলিশ করতে চান, আপনি অবশ্যই এই গণতন্ত্রের প্র্যাকটিসটা শিক্ষা প্রতিষ্ঠান থেকেই করতে হবে। এবং নির্বাচন কবে নাগাদ চান আপনারা? বিএনপি বলছে 2025 সালের মধ্যে। আমরা প্রধান উপদেষ্টা তারা যেভাবে রোডম্যাপ দিচ্ছে, আমরা আগামী মাসের মধ্যে যখন সংস্কার কমিশনগুলো যখন রিপোর্ট দিবে, সেই রিপোর্টের ভিত্তিতে একটা সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন রোডম্যাপ আমরাও সেই দলের আত্মপ্রকাশ কবে করতে যাচ্ছে? আমরা খুব দ্রুত, আমরা তো ঘোষণা দিয়েছি, আমরা 16 ডিসেম্বরে আমরা ঘোষণা দিয়েছি আমরা 2 মাসের মধ্যে আমরা দল নিয়ে আসছি এবং সেই টাইমের মধ্যেই হবে। অসংখ্য ধন্যবাদ আকরাম হোসেন, জনাব মোস্তফা কামাল, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আজ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।